অ্যাওয়ার মিডিয়ার স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। 40তম পর্বে আজকের বিষয় পিলখানা হত্যাকাণ্ড এবং আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর একটি ইন্টারভিউ নিয়ে কিছু আলোচনা আশা করি শুনবেন, এবং অনুরোধ থাকলেও ভিডিওটি শোনার পরে কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। চলুন আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের তাৎক্ষণিক 57 জন সেনা অফিসার পরে বিভিন্নভাবে মোট 77 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, ম্যাফেকে বিদেশি শক্তির সহায়তায়। উদ্দেশ্য একটাই, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, যার ফলে ফ্যাসিবাদরা 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বিদেশি শক্তির মদদে ব্ল্যাক ক্যাটস নামের একটি বাহিনী দিয়ে আমাদের দেশপ্রেমিক সৈনিকদেরকে হত্যা করা হয়। এর পিছনে কারণ ছিল অনেকগুলো, আপনারা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে শুনেছেন। আশা করি 24-এর অভ্যুত্থানে বিজয় জনতা এবং 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবী বিজয়ী জনতা অচিরেই পিলখানা হত্যাকাণ্ডের মূল কুশীলব কারা এবং দোষীদের দায়ীদের শাস্তি দেবেন, এটা আমাদের প্রত্যাশা। বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি, যারা 90-এর আন্দোলনে শহীদ হয়েছেন, যারা 71-এর শহীদ হয়েছেন, যারা 2024-এ শহীদ হয়েছেন এবং যারা পিলখানা হত্যাকাণ্ডে হত্যার শিকার হয়েছেন। বর্তমান সরকার সামরিক পরিবারের সদস্য, আশা করি উনি সেনা সদস্যদের প্রয়াত যারা শহীদ শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, সেটি হলো আজকের আলোচনার বিষয়। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি মহামান্য শাহাবুদ্দিন সুপ্পু সাহেব রাষ্ট্রপতি, উনি একটি ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউতে উনি গত 15 মাস কীভাবে ছিলেন সেটি ইন্টারভিউর মাধ্যমে প্রকাশ করেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে মোটামুটি একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, প্রশ্ন আমি রাখতে চাই, রাষ্ট্রপতি সাহেব শপথ নেওয়ার আগে উনি অবশ্যই স্বীকার করেছেন রাষ্ট্রীয় কোনো গোপন কাজ উনি কাউকে পাবলিশিং বলবেন না। আর যদি রাষ্ট্রপতি সাহেব এখন ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে উনি ওনার শপথ ভঙ্গ করেছেন। আর দ্বিতীয়ত, আমরা সাধারণরা মনে করি রাষ্ট্রপতি সাহেব হঠাৎ করে মিডিয়া এসে এই মন্তব্য কেন করেছেন, সেটা বুঝতে গেলে আপনাকে পিছনে যেতে হবে। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যিনি প্রয়াত ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার পা ধরে সালাম করেছিলেন, যদি আমার ভুল না হয়। রাষ্ট্রপতি হওয়ার আগে উনি এমন কোনো কাজ বাকি রাখেন নাই যেটা আওয়ামী লীগ সরকারের পছন্দের ছিল। এক কথা বলা যায়, উনি আওয়ামী লীগের এজেন্ট ছিলেন। 24-এর বিজয়ী জনতা কাছে উনি ছিলেন আতঙ্ক, কখন জানি ওনার চেয়ার চলে যায়, সে কারণে উনি কোনো কথা বলেননি। আবার দীর্ঘ 17 মাস পর উনি এখন বলছেন ওনাকে এই করতে দেওয়া হয় না, সে করতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। আবার বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলার চেষ্টা করছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের, উনি আমার মনের কথা বুঝবেন। আসলে টোটাল এই যে প্যাকেজটা, ওনার হঠাৎ করে এইভাবে মিডিয়ায় কথা বলা, আবার অতীত ঘেটে মাঝখানে উনি নীরব, এখন সব কী হচ্ছে, এটার অর্থটা কি জানেন? আমি এক ক্ষুদ্র ব্যক্তি মনে করি উনি ওনার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে খুশি করে অনুকম্পা নিয়ে ওনার ওনার রাষ্ট্রপতিত্ব আরো দীর্ঘায়িত করতে চান। কারণ 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বর্তমান প্রধানমন্ত্রীকে আগামী 5 বছরের জন্য নিরবিচ্ছিন্নভাবে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিয়েছেন। সুতরাং যতই হাঙ্কি ফাঙ্কি এই সেই করা হোক, আমাদের জনগণের প্রধানমন্ত্রীর যদি কোনো দুর্ঘটনা না ঘটে সে সম্ভাবনা কখনো নাই। সে কারণে উনি নিজের ক্ষমতাকে আরও সম্প্রসারিত করার জন্য, তারেক রহমানকে খুশি করার জন্য এই কথাগুলো বলার চেষ্টা করছেন বলে আমরা সাধারণরা মনে করি। যাকে আমরা খাঁটি বাংলায় বলি যে এটা তেল মারা, এখানে একটু তলমর্দন করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। তবে আমাদের
বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার বাবা ছিলেন রাষ্ট্রপ্রধান, যার মা ছিলেন 3 বারের রাষ্ট্রপ্রধান, উনি রাজনীতি করতে করতে আজকে জীবনে 60 বছর অতিক্রম করেছেন। উনি সিদ্ধান্ত নিতে ভেবেচিন্তে নেবেন। কারো তেল মারা কোনটা উনি সেটা বুঝেন, কারণ উনি প্রথমে আমাদের সকলের মনে থাকার কথা বলেছিলেন, ভাই আমার মিছিল দিস না, মানে তেল মারিস না। সাংবাদিকদের বলেছেন আমাদের তারেকি বলবেন, মনে আছে তো আমাদের। সুতরাং উনি কোনো তেল মর্দন পছন্দ করেন না, আমাদেরকে বুঝতে হবে। জনগণের আস্থা, 18 কোটি মানুষের আস্থা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। আশা করি আপনি সার্বিক বিবেচনায় কারা তেল মর্দন করে তাদেরকে নজরে আনবেন, এবং তারা তেল বেশি মারে সেটাও নজরে আনবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এখন যে বার্তাটা আমি দেব 3 জনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের যে 9টি দফা, 9টি অঙ্গীকার, সেগুলো সাধারণ ভোটারের কাছে নিয়ে গেছে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। 9টি অঙ্গীকার নামার ভিতরে 1 নম্বর ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়িত হতে চলেছে কিছু নির্দিষ্ট এরিয়াতে। পক্ষান্তরে বলা হচ্ছে এখানে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের কোনো যোগ সংযোগ থাকবে না। আমি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের সমস্ত মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করে জানতে চাই, 12 তারিখের আগে মাননীয় প্রধানমন্ত্রীর 9টি ইশতেহার নিয়ে সাধারণ জনগণের কাছে কারা গেছিল? আমাদের তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা যায় নাই। অঙ্গীকারটা কাকে সাধারণ জনগণ বুঝিয়েছে? আমাদের তৃণমূলের নেতাকর্মীরা বুঝিয়েছে। এলাকার প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এইভাবে বুঝিয়েছে যে আপনারা 500 টাকার ভোটের জন্য আজকে রাতে 500 টাকা বিনিময় দেবেন, কিন্তু দানের শেষ নির্বাচিত হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি ভোটের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনি প্রতি মাসে 2,500 থেকে 5,000 পাবেন 5 বছর। কোনটা লাভ করবেন? সেখানে গিয়ে আমরা আমাদের তৃণমূল নেতাকর্মীরা ভোটকে মোটিভেটেড করে দেশদ্রোহীদেরকে, দেশবিরোধী থেকে বেরিয়ে এসে আমাদের ধানের শীষে তারা চূড়ান্তভাবে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন। সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে বাদ দিয়ে আপনারা কার্ড বিতরণ করবেন, আসলে এটা কতটুকু যৌক্তিক? আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি আমার প্রধানমন্ত্রী, আমার সমাজ কল্যাণমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম। আমি এতটুকু বুঝতে পারি, আমাদের তৃণমূল নেতাকর্মীদেরকে অবমূল্যায়ন করা, অপমান করার সামিল যদি তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকে, তৃণমূলের নেতাকর্মীরা যদি ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষক কার্ড নিয়ে, অথবা 9 দফার 9টি অঙ্গীকার নামার যে কোনো একটা নিয়ে কোনো রকম ছলচাতুরি অথবা কোনো রকম টাকা পয়সা লেনদেন করে, সেক্ষেত্রে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, রাষ্ট্র ব্যবস্থা নেবে। কাজ না দিয়ে যদি আপনারা আগে সেরকম সংখ্যা করেন, এটা কিন্তু আমাদের তৃণমূলের জন্য অপমানের। আমি মনে করি আমাদের প্রতিটা তৃণমূলের বিএনপি কর্মী যারা আছেন, আপনাদের সকলের এই বিষয়ে কথা বলা উচিত। কারণ গত 17 বছর আমরা বনে শুয়েছি, জঙ্গলে শুয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, কোর্ট কাছারিতে দৌড়াইতে নিজের সর্বস্ব শেষ করছি। হয়তো আমি করিনি, আমার কোনো সহযোদ্ধা করেছে। তাদেরকে অবমূল্যায়ন করে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ হয় এমন কাম যদি দল সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছে আমাদের দলীয়, তাদের মতামতের ভিত্তিতে তাদেরকে সাথে রেখে কার্ড বিতরণ করুন। এখানে প্রথমেই যারা যোগ্য ন্যায্য হকদার তাদেরকে দেন। যদি কেউ 1 টাকার ছলচাতুরি করে, কোনো 1 টাকা কার্ডের বিনিময়ে কার কাছে চার্জ করে, তখন সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে যদি মতামত না দেন, মূল্যায়ন না করেন, সেক্ষেত্রে তৃণমূলের আর জায়গা কোথাও থাকবে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আশা করি সবাই শুনবেন, শুনে কমেন্ট সেকশনে আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ। সমসাময়িকী আজকে এতটুকুই, আবারও আসবো। পিলখানায় হত্যাকাণ্ডের মূল হোতা কারা, কারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের জনসম্মুখে চেহারা উন্মোচন করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবেন, এই দাবি রেখে আজকের সমসাময়িকী এখানে বিদায় নিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন।